হ্যালো। আ আজকে নিউক্লিয়ার হেলথ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আছেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কৌশিক মুখার্জি। যিনি বর্তমানে বর্তমানে এইচওডি অ্যাট দেশান আ কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের। তো আজকে আমরা নমস্কার স্যার। আ সত্যি আপনি অনেক সময় আজকে নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের নিউক্লিয়ার হেলথ বাংলা এই প্ল্যাটফর্মে বহু সাধারণ মানুষ যারা আছেন তারা অনেক কিছু আপনার কাছ থেকে আজকে শুনতে চায়, জানতে চায়। তো তাদেরই কিছু বার্তা আপনাদের সামনে আমি আপনার কাছে তুলে ধরতে চাই। নমস্কার। তো নমস্কার। বেসিক্যালি সাধারণদের জন্য আমি বলতে চাই যে আমাদের যে হার্ট, রাইট? আমাদের আলোচ্য বিষয় আজকে হার্ট ডিজিজ অ্যান্ড COVID-19 আমরা কানেক্ট করছি টুগেদার। তো কিভাবে? না আমাদের যে হার্ট একটা পাম্প, একটা মেশিন, রাইট? সো সেখানে আমাদের কি হচ্ছে না আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ হয় এবং সেখানে অক্সিজেনের প্রবাহ হয়, নিউট্রিয়েন্টের প্রবাহ ঘটে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রাইট? হার্টের বিভিন্ন অংশ, র ব্লাড ভেসেলস এই যে কালেক্টিভলি একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেখানে যখন কোনো কিছুর সমস্যা হয় বা কোনো কিছুর প্রবলেম ঘটে, কোনো কিছুর ডিসফাংশন হয়, বিভিন্ন কারণে, বিভিন্ন সায়েন্টিফিক কারণে, তখন কি হয় আমাদের বিভিন্ন ডিজিজ ইন্ডিকেশন স্টার্ট হয়। এবং সেই ধরনের ডিজিজ আমাদের হার্ট ডিজিজ বিভিন্ন নামে আসে, বিভিন্ন কারণে আসে। তো আমরা আজকে ডক্টর বাবুর কাছ থেকে শুনে নেব জেনারেল একটা ওভারভিউ। আপনি যদি আমাদের এই যে বিভিন্ন রকম আজকে যে প্রত্যেকটা বাড়িতে হার্ট ডিজিজ একটা কি বলবো মহামারীর আকার ধারণ করছে ওয়ান কাইন্ড অফ। আমাদের প্রত্যেকের ঘরেই আছে, রাইট? তো সেখানে আপনি যদি একটু জেনারেল ওভারভিউ আমাদের সকলকে বলেন হার্ট ডিজিজ সম্বন্ধে। আমাদের ডাক্তারি পরিষেবায় দু ধরনের অসুখ আমরা বলি। যেটা হচ্ছে একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যেটা সংক্রমণের মাধ্যমে ছড়ায়। ব্যাকটেরিয়াল হতে পারে, টিবি হতে পারে। আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা হচ্ছে ক্রনিক ডিজিজ, যেখানে কিন্তু মানুষের লাইফস্টাইল বা অন্য কোনো কারণে মানুষের বিভিন্ন যে সিস্টেম সেগুলো অ্যাফেক্টেড হয়। এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে মেজরিটি হচ্ছে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কার্ডিয়াক ডিজিজ। এখন ধরতে পারেন এটা যারা যে উনি বললেন যে একটা মহামারীর মতো, প্রায় মহামারীর মতো, এটা কিন্তু অলরেডি চলছে, যেটা কিন্তু অ্যাকিউট নয় বলে আমরা ব্যাপারটা তক্ষুনি তার এফেক্ট বুঝতে পারছি না। এখন ধরেন তাহলে এই যে ডিজিজ বার্ডেন যদি ধরেন, তাহলে বোথ ডেভেলপড কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড আন্ডার ডেভেলপ। আসলে হয়তো কোনো টেকনিক্যাল ফল্টের জন্য উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো আমরা এটা কন্টিনিউ করব। উনি এখনই এসে যাবেন। অনেক সময় সিগন্যালের প্রবলেম হয় উনি যেখান থেকে কথা বলছেন। তো ঘটনা হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের আজকে ঘরে, ঘরে কিন্তু হার্ট ডিজিজ একটা দেখা দিচ্ছে। আমাদের কারো না কারো বাড়িতে ফ্যামিলিতে যারা বয়স্ক বা যারা আ ইয়াং আমাদের মতো বয়স্ক, মধ্যবয়স্ক তাদের ক্ষেত্রেও কিন্তু এটা আসছে। হ্যাঁ, ডাক্তারবাবু এসে গেছেন। তো আ ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ডাক্তারবাবু আপনি যেটা একটু বলছিলেন ইন্টারনেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলছিলেন যেটা সেটা বলতে পারেন। এবার ডিজিজ নিয়ে। এবার শুনতে পাচ্ছেন? আমি আমি audible? হ্যাঁ, পাচ্ছি। শুনতে হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছেন না? আপনি বলুন। কোনো হ্যাঁ, অসুবিধা নেই শুনতে? না কোনো অসুবিধা নেই। বলুন স্যার। আচ্ছা। হ্যাঁ, এবার যদি ধরা যায় তাহলে মেন এফেক্টেড পারসনস যেগুলো হচ্ছেন তাদের কিছু রিস্ক ফ্যাক্টর ধরা যেতে পারে। যেমন যাদের ব্লাড প্রেশার আছে অলরেডি, যারা একটু মোটার দিকে বা ওবেসিটি আছে, যাদের আগে থেকেই লিপিড মেটাবলিজমের প্রবলেম আছে বা ডিসলিপিডিমিয়া আছে হার্টের রক্তের মধ্যে, যাদের ডায়াবেটিস আছে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে লাইফস্টাইল, পেশেন্টের সিডেন্টারি লাইফস্টাইল, পেশেন্ট চলাফেরা করেন না, স্মোকিং করেন, কোনো অ্যাক্টিভ এক্সারসাইজ নেই, ডায়েট ডায়েটটা খুব বেশি পরিমাণে ফ্যাট জাতীয় জিনিসপত্র বেশি খান, হেলদি ডায়েট খান না, এদের ক্ষেত্রেও কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ খুব প্রমিনেন্ট। তার মধ্যে অনেক কিছু হতে পারে, মেন আমরা ধরি হচ্ছে খারাপ
সেটা হচ্ছে কার্ডিয়াক স্ট্রোক বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, যার জন্য সাডেন কার্ডিয়াক ডেথ অবধি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হার্ট ফেলিওর হয়, পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন লাগে। বলতে পারেন যে বেশ আনফরচুনেটলি আমাদের কিছুটা টেকনিক্যাল মানে ইন্টারনেট স্লো, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের মানতেই হবে। এর জন্য আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন আমাদের। তো ঘটনা হচ্ছে যে বিভিন্ন রকম ডিজিজ, যে ডিজিজ গুলো আমাদের আমরা প্রোটেক্টিভ মেজার নিতে পারি, এই ডিজিজ গুলো একদিনে হয় না, অ্যাকিউট নয়। তো এগুলো ধীরে 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 আমাদের শরীরে, আমাদের লাইফস্টাইল, আমাদের বিভিন্ন রকম মানে কি বলবো, বেড়ে ওঠা, আমাদের হ্যাবিট, যেগুলো ডাক্তারবাবু এক্ষুনি উল্লেখ করলেন, সেগুলো কিন্তু আমাদের এই ডিজিজটাকে অনসেট করে। তাই আমরা অনেক কিছু ডিজিজ মানে হার্ট ঘটিত, হার্ট রিলেটেড, আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। এবং সেই প্রিভেনশনের জন্য আমাদের কিন্তু প্রিভেন্টিভ মেজার নিতে হয়। আমাদের অনেক সময় চেক আপ করতে হয়, প্রিভেন্টিভ মেজার, যে আমাদের ব্লাড প্রেশার, রাইট? ব্লাড প্রেশারটা কি না, আমাদের একটু আগে যেটা বললাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমে তে আমাদের হার্টের বিভিন্ন পার্ট রয়েছে, রাইট? 4টে চেম্বার আছে। তো সেখানে কি হয়, একটা মেকানিজমে কাজ করে, সেখানে রক্তের পাম্পিং হয়। কি করে হয়, যে সারা শরীর থেকে দূষিত রক্ত, কম অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে হার্টে, রাইট? তারপর সেখানে কি হয়, হার্ট তখন পাঠায় অক্সিজেন নেওয়ার জন্য লাঙে ব্লাডকে, সেখান থেকে ব্লাডটাকে কালেক্ট করে, তারপর সারা শরীরে অক্সিজেন যুক্ত নিউট্রিয়েন্ট, নতুন নিউট্রিয়েন্ট যুক্ত আবার সারা শরীরে ব্রেনে ছড়িয়ে দেয়। এই যে হার্টের এই যে সিস্টেম, তাহলে তার মধ্যে বহু ভেসেলস আছে, ব্লাড ভেসেলস, তার মধ্যে আর্টারি আছে, রাইট? সো এই যে ভেন আছে, তো এই যে এই তাদের মধ্যে, এই যে আর্টারির মধ্যে আহ ডাক্তারবাবু, আমি কন্টিনিউ করছিলাম, বেসিক্যালি বলতে চাইছিলাম যে আর্টারির মধ্যে অনেক হুম কিছু। হুম শিওর শিওর। তো আর্টারিতে আর্টারি একটা বিশাল ফাংশন আছে। সেই আর্টারি আস্তে 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 বিভিন্ন রকম লাইফস্টাইলের জন্য কি হয়, অনেকটা ন্যারো হয়ে যায়, তখন অনেক রকম ডিজিজ ইন্ডিকেশন আসে। আসুন শুনে নিই ডাক্তারবাবুর কাছ থেকে। এখন যেটা উনি বলছেন, হ্যাঁ, আর্টারির যে প্রবলেমটা হয়, আর্টারির কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের যেমন সমস্ত শরীরের ধমনী যেগুলো আছে সেগুলো বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন কিডনি বা লিভার বা ব্রেন এগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই করে। এগুলো যেমন ব্লাড সাপ্লাইয়ের জন্য আর্টারির দরকার, তেমনি হার্টেরও নিজের কাজ করার জন্য, ব্লাড সাপ্লাই করার জন্য একটা আর্টারি দরকার, যেগুলো আমরা বলি করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি যদি কোনো কারণে, বা যেগুলো আমি কোনো কোমরবিডিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওল্ড এজ, এই রিলেটেড কোনো প্রবলেমের জন্য খুব ন্যারো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই ন্যারো হয়ে যাওয়ার কজ হচ্ছে হার্টের মধ্যে, হার্টের যে আর্টারির মধ্যে তার লেয়ার চর্বি জমা পড়ে, চর্বি যেগুলো বলি আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক আস্তে আস্তে আর্টারিটাকে ছোট করতে থাকে, ধমনীটাকে ছোট করতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই প্লেকটা হঠাৎ করে রাপচার করে, যে ক্ষেত্রে হঠাৎ করে ধমনী বন্ধ হয়ে যেতে পারে, যেগুলো আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক। আর কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে এই আর্টারিটা ধীরে ধীরে ছোট হলো, সুতরাং হার্টের সামনে রক্ত কিন্তু একটা ফিক্সড যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। সুতরাং হার্টকে যখন বেশি কাজ করতে হবে, যখন বেশি রক্তের দরকার পড়বে, তখন হার্টে ব্যথা হবে, যেগুলো বলি আমরা অ্যানজাইনা, স্টেবল অ্যানজাইনা। সুতরাং হার্টে ব্যথা হচ্ছে মানে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি একটা চেক আপের দরকার পড়ছে, ডাক্তারবাবুকে দেখাতে হচ্ছে যে হার্টের আর্টারির মধ্যে কোনো কিছু হচ্ছে কিনা। সেটার জন্য অ্যাঞ্জিওগ্রাম বলে একটা টেস্ট হয়, সেটা করা যায়, সেটা করলে আমরা বুঝতে পারবো আর্টারি ন্যারো হয়েছে কিনা। এটা কিন্তু খুব, এখন যেটা অ্যাঞ্জিওগ্রাম ইজ এ ভেরি সিম্পল প্রসিডিওর, একদিনের মধ্যে হয়ে যায়, উইদিন হাফ অ্যান আওয়ার 15 মিনিটস এর মধ্যে হয়ে যায়, হাতের আর্টারি দিয়ে ধমনী দিয়ে করা হচ্ছে। সুতরাং এটাতে কিন্তু রিস্ক প্রায় নেই। অ্যাঞ্জিওগ্রাম ডায়াগনস্টিক প্রসিডিওর করলে আপনি জানতে পারবেন যে আপনার ধমনীতে কোনো ব্লকেজ আছে কিনা, যে ব্লকেজ পরে আপনার হার্ট অ্যাটাক দিতে পারে, অথবা সেই ব্লকেজের জন্য আপনার হার্টের ব্যথা হচ্ছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে আমি সকলের উদ্দেশ্যে বলি যে আমাদের এই আলোচনা আজকে টোটালি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
তো এখানে আমরা কোনো কিছু ট্রিটমেন্ট অপশনের জন্য মানে যে কথাগুলো বা ডাক্তারবাবু বলবেন সেগুলো কোনো ট্রিটমেন্ট বা আমি যেগুলো বলবো সেগুলো ট্রিটমেন্টের জন্য কারো স্পেসিফিকের জন্য নয়। তো এগুলো সবই আমরা একটা অ্যাওয়ারনেস আলোচনা করছি। অবশ্যই আপনাদের নিজস্ব প্রবলেম থাকলে আপনাদের নিজস্ব ফিজিশিয়ান বা ডাক্তার অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো ডাক্তারবাবু, তো করোনা হচ্ছে তাহলে আমাদের লাইফস্টাইল একটা বিশাল ফ্যাক্টর। এই যে আপনি বললেন চর্বি জমে যাওয়া, রাইট, আর্টারিতে, তো সেগুলো একটা ডিজিজ ইন্ডিকেশন সৃষ্টি করে হার্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটা কেমন হবে প্রথম থেকে, যদি আমরা প্রিভেন্টিভ মানে নিজেদেরকে ভালোবেসে যদি প্রিভেন্টিভ কেয়ার নিই, সেই ব্যাপারে যদি কিছু কথা বলেন। লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে অনেক কথা হয় এখন। এই কোভিড এর যুগে কিন্তু ব্যাপারটা আমি বলবো, কিছু কোভিড এর যদি কোনো ভালো এফেক্ট থাকে সেটা হচ্ছে এইটা, মানুষ নিজের এই লাইফস্টাইল সম্বন্ধে, কিরকম লাইফস্টাইল করা উচিত সেটা সম্বন্ধে মানুষ অনেক সচেতন হয়ে উঠেছে। কি করলে মানুষের ইমিউনিটি বাড়বে, কি করলে মানুষ অ্যাক্টিভ থাকবেন, এই যে জীবন সম্পর্কে বেশ কিছু ওয়াকিবহাল মহল তৈরি হয়েছে, যারা জানতে পারছেন যে হ্যাঁ, এরকম একটা লাইফস্টাইল থাকলে আপনার পরবর্তী জীবনে অসুখের সম্ভাবনা অনেক কমে যায়। সেটা কোভিড হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। প্রথম কথা হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন জেনারেলি দরকার হয় যখন আপনার এজ বাড়ছে। এজ বাড়া, ধরুন 25 ইয়ার্স 30 ইয়ার্স এর পরে কিন্তু আপনার লাইফস্টাইল ধীরে ধীরে একটু সিডেন্টারির দিকে যেতে শুরু করে। মানে আপনি যে অ্যাক্টিভ লাইফস্টাইলে ছিলেন সেটা কিন্তু পরে আর মেনটেন হয় না। সুতরাং যখনই এজ বাড়ছে আপনাকে কনসাস হতে হবে যে আপনাকে একটা অ্যাক্টিভ এক্সারসাইজ টাইম রাখতে হবে পার উইক। সেই পার উইক সেটা যদি মডারেট এক্সারসাইজ হয়, ইট মে বি এ টোটাল টাইম মে বি 75 মিনিটস, টোটাল উইকলি টাইম 75 মিনিট। মাইল্ড এক্সারসাইজ হলে ইট মে বি অ্যারাউন্ড 2 আওয়ার্স, যেখানে মাইল্ড টু মডারেট এক্সারসাইজ টু এ সার্টেন এক্সটেন্ট পার ডে করছেন এবং উইকলি হিসেবে করছেন। এটা হচ্ছে এক্সারসাইজের ব্যাপার। এবং তার মধ্যে খুব সহজ এক্সারসাইজ হচ্ছে ব্রিস্ক ওয়াকিং, মানে জোরে জোরে হাঁটা। আপনি যদি রেগুলার কোনো দৌড়তে না পারেন, জগ করতে না পারেন, বা কোনো ওয়েট লিফটিং বা অন্য টাইপের কোনো এক্সারসাইজ, স্ট্যাটিক এক্সারসাইজ না করতে পারেন, খুব সিম্পল একটা এক্সারসাইজ হচ্ছে জোরে জোরে হাঁটা, ব্রিস্ক ওয়াকিং ফর ½ পার ডে অ্যাট লিস্ট। এটা কিউমুলেটিভ, মেবি সকালে 15 মিনিট হাঁটলেন, বিকেলে 15 মিনিট হাঁটলেন। এটা হচ্ছে খুব সিম্পল। সেকেন্ড হচ্ছে খাওয়ার হ্যাবিটটা বদলানো। যত আপনার বয়স হচ্ছে আপনার খাবারের মধ্যে কিন্তু চর্বি জাতীয় জিনিসের যে পরিমাণ বা জাঙ্ক ফুডের পরিমাণ ধীরে ধীরে কমাতে হবে। চিপস, সুইটেন যেমন ফাস্ট ফুড অথবা কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস, এগুলো ধীরে ধীরে যতটা পারবেন কমিয়ে দিতে হবে। কি বাড়াতে হবে? শাকসবজির পরিমাণ, সবুজ শাকসবজির পরিমাণ বাড়াতে হবে। সেদ্ধ প্রোটিন বা সেদ্ধ মাংস, যেটা চিকেন উড বি বেটার দেন মাটন অর বিফ। ওকে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, আপনাকে নুনের পরিমাণ ধীরে ধীরে খাবারের মধ্যে কমাতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, কনসাসলি অ্যাভয়েড করুন, যেটা হচ্ছে বেশি পরিমাণ চিনি জাতীয় জিনিস, সুইটেন্ড ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। থার্ড হচ্ছে আপনাকে খারাপ অভ্যেসগুলো ত্যাগ করতে হবে। একটা হচ্ছে স্মোকিং বন্ধ করা। আপনার যদি ওয়েট বেশি থাকে বা কোমরের সার্কামফারেন্স বেশি থাকে বা ভুঁড়ি আছে, সেই কোমরের সার্কামফারেন্স আপনাকে কমাতে হবে। কারণ বেলি ফ্যাট আলটিমেটলি দেখাচ্ছে খুব বেশি কোরিলেশন আছে কার্ডিওভাস্কুলার ডিজিজের সঙ্গে। ভুঁড়ি যদি কমাতে পারেন তাহলে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ কম হবে। স্মোকিং বন্ধ করে দিতে হবে। সুগার রেগুলার একটা চেকিং রাখতে হবে যে আপনার সুগার ডেভেলপ করছে কিনা। যদি সুগার ডেভেলপ করে আপনার সুগার রেস্ট্রিক্টেড ফুড বা ওষুধ দিয়ে সুগার কন্ট্রোল রাখতে হবে। ফিফথ হচ্ছে রেগুলার একটা চেক আপ। আফটার 40 ইয়ার্স আপনাকে একটা রেগুলার ইয়ারলি চেক আপ, যে আপনার কোনো লিপিড প্রোফাইল, ব্লাডের লিপিড প্রোফাইল ডিরেঞ্জড হচ্ছে কিনা, কোনো বেশি খারাপ ফ্যাটের পরিমাণ ব্লাডে বেড়ে যাচ্ছে কিনা, এগুলো কনসাসলি একটা চেক আপ করাতে হবে ডাক্তারের কাছে গিয়ে। এগুলো যদি মেনে চলেন এবং কনসাসলি মেনে চলেন যে আমাকে ভালো থাকতে হবে, তাহলে কিন্তু এই কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রকোপ আমাদের সমাজ থেকে অনেকটা কমে যেতে পারে। বাহ! আমরা আজকে অনেক কিছু জানলাম যে লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে। তো এবার একটু কোশ্চেন নিয়ে নিই। সুজয় রয় যে কোশ্চেনটা করেছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে কি করতে হবে?
ব্লাড ব্লাড প্রেশার প্রেশার কন্ট্রোল। কন্ট্রোল, হ্যাঁ অবভিয়াস ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা মিনটা হচ্ছে আপনাকে বেসিক্যালি হাইপার টেনশন অ্যাভয়েড করা। এখন আমরা জানতে পারছি যে নতুন যে পেপারস বা ওগুলো স্টাডি গুলো হচ্ছে তাদের সিস্টোলিক হাইপার টেনশন ইজ মোর ইম্পর্টেন্ট। সেখানে আপনার ব্লাড প্রেশার শুড নট গো মোর দ্যান 140। এটা কিন্তু রেগুলার মেজার দরকার। একটা সিঙ্গেল পয়েন্টে একবার স্টাডি হলো ব্লাড প্রেশার, সেটা আপনার 140 হলো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। কনসিস্টেন্টলি আপনার ব্লাড প্রেশার যদি 140-র উপরে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে নিচের প্রেশারটা 85 to 90-র উপরে থাকে, তাহলে আপনাকে ধরতে হবে যে আপনার একটা হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের প্রবলেম ডেভেলপ হচ্ছে। এটার প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলো আগে আমি বললাম, নুন কম খাওয়া, একটা অ্যাক্টিভ এক্সারসাইজের মধ্যে থাকা, ওয়েট রিডাকশন, ডায়াবেটিস কন্ট্রোল, এগুলো কিন্তু সব ক্ষেত্রে কমন। ব্লাড প্রেশারের ক্ষেত্রেও সে একই রকম। এবার আপনার জানতে হবে যে হ্যাঁ, এই ব্লাড প্রেশার যদি ক্রনিকলি বেড়ে থাকছে ডিসপাইট আপনার কিছু মেজার নেওয়ার পরেও, তাহলে আপনাকে একটা ব্লাড প্রেশারের ওষুধ শুরু করতে হয়। সেই ওষুধটা আমরা জেনারেলি একটা সিঙ্গেল ড্রাগ দিয়ে শুরু করি, তারপরে রেগুলারলি মনিটর করা হয়। সিঙ্গেল ড্রাগ দিয়ে যদি কন্ট্রোল থাকে, আপনার ব্লাড প্রেশার 130 নিচে 80 হয়ে গেল এবং সেটা ওষুধের উপর থাকছে, তাহলে আমরা সেই ওষুধটা কন্টিনিউ করবো। তারপরে যদি দেখা যায় বাড়ছে, তাহলে ওষুধের ডোজ বাড়ানো কিংবা অন্য কোনো ওষুধ অ্যাড করা। এটা একটা ক্রনিক ফলো আপের ব্যাপার এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে ব্লাড প্রেশারটা যদি একবার কন্ট্রোল হয়ে গেল, ওষুধ খেয়ে কন্ট্রোল হচ্ছে, আপনি ওষুধটা বন্ধ করে দিলেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা কিন্তু করবেন না। ওষুধটা বন্ধ করলে আবার একটা রিবাউন্ড হাইপার টেনশন হবে এবং সেক্ষেত্রে ব্লাড প্রেশার আবার হঠাৎ করে বেড়ে যাবে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না যদি ব্লাড প্রেশারের জন্য আপনি ওষুধ খেতে শুরু করেন। আচ্ছা, আর একটা কোশ্চেন আমাদের শ্রাবন্তী দেবী করেছেন। উনি আমাকে পার্সোনাল মেসেজ করে কোশ্চেনটা করেছেন, আমি নিয়ে আসতে চাই। তো উনি জানতে চান বেসিক্যালি ইসকেমিক ডিজিজ, মানে বেসিক্যালি ইসকেমিক ডিজিজ সম্বন্ধে উনি একটু জানতে চান। ইসচেমিক ডিজিজ আমি এক্ষুনি যেটা আলোচনা করছিলাম, এটা হচ্ছে হার্টের করোনারি আর্টারির মধ্যে করোনারি আর্টারিটা ছোট হয়ে গেছে বা করোনারি আর্টারির মধ্যে প্লাক জমা পড়েছে বা ফ্যাট জমা হয়েছে, তার জন্য পুরোপুরি রক্ত চলাচল আপনার হার্টের মাসলে পৌঁছতে পারছে না। এবার হার্টের মাসলের একটা ডিমান্ড আছে। হার্ট যখন কাজ করে হার্টের তেমনি অক্সিজেন ডিমান্ড বাড়ে, নিউট্রিয়েন্ট ডিমান্ড বাড়ে। তো হার্টকে যখন মাসল কাজ করতে হয়, তার সঙ্গে রক্ত চলাচলও বাড়াতে হয় নিউট্রিয়েন্ট বা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। যখনই হার্টারিতে কোনো ব্লকেজ ধরা পড়ছে এবং ব্লকেজটা একটা সার্টেন এক্সটেন্ট, ধরুন 50%-এর ওপর চলে গেল, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার এই যে রক্তের ডিমান্ড, সেটা ধীরে ধীরে বলতে পারেন বাধা সৃষ্টি করবে। মানে রক্ত চলাচল বাড়ে, যখন হার্টের ডিমান্ড বাড়ছে, রক্তের চলাচলও কিন্তু হার্টের করোনারির মধ্যে বাড়ছে। সেই ডিমান্ড আর সাপ্লাই রেশিওর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি করে। এবার যেটা 70%-এর উপরে চলে যায় সেই ব্লকেজটা, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার হার্টের মাসল যখন ডিমান্ড বাড়ছে, আপনি যখন কোনো হঠাৎ করে দৌড়তে যাচ্ছেন, কোনো জায়গায় উত্তেজিত হয়ে পড়ছেন বা কোনো কারণে স্ট্রেস হচ্ছে, সে সময় হার্টের ডিমান্ড বাড়ছে, তখন কিন্তু হার্টে ব্যথা হতে শুরু করবে। তার মানে আপনাকে জানান দিচ্ছে যে আপনার রক্ত কিন্তু অক্সিজেন আর নিউট্রিয়েন্ট ঠিক ওই পরিমাণ আপনার হার্টে আর পৌঁছচ্ছে না যা আগে পৌঁছতো। এটা একটা ডিমান্ড, এটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা, এটাও একটা ইসচেমিক হার্ট ডিজিজের মধ্যে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে এই ব্যথাটা ক্রমশ বাড়ছে, ওষুধ খেলে আগে কন্ট্রোল হতো, কন্ট্রোল হচ্ছে না, ওষুধ খাওয়ার পরেও 15 মিনিট ধরে ব্যথা থাকছে, এগুলো বলি আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা। বা এটা কিন্তু আর একটু খারাপ দিকে গেছে, মানে আপনার ডিমান্ড বেড়েছে কিন্তু ব্লকেজটাও বেড়েছে, যার জন্য রক্ত আরো কম যাচ্ছে। থার্ড যেটা, সেটা হচ্ছে হঠাৎ করে ওই যে ব্লকেজটা, যেটা আপনার ধরুন 70% ছিল, হঠাৎ করে 100% হলো কোনো একটা কারণে। প্লাগ রাপচার হয় অনেক রকম কারণে হয়, সেটা আপনার স্ট্রেসের জন্য হতে পারে, কোনো কারণে ধরুন হঠাৎ করে হার্টের ডিমান্ড বেড়ে গেছে সেজন্য হতে পারে। এই প্লাক রাপচার হয়ে হঠাৎ করে 70%-টা 100% হয়ে গেল, আপনার সামনে আর রক্তই গেল না, ব্লাডের রক্ত আর পৌঁছচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলি অ্যাকিউট করোনারি ইভেন্ট বা এসিএস। সেটার মধ্যে একটা হচ্ছে হার্টের অ্যাটাক বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, যার জন্য কিছু টাইম আপনার রক্ত পাবে না হার্টের মাসল। এবং সেটা যদি খুব বেশি পরিমাণ, খুব মেজর আর্টারি বা মেজর ধমনীতে ব্লকেজ থাকে, তাহলে অনেকটা পরিমাণ হার্ট বা হার্টের মাসল ওই রক্ত কমের জন্য এফেক্টেড হবে। সেটাকে বলি মেজর মায়োকার্ডিয়াল ইনফাকশন, যার জন্য মৃত্যু অবধি হতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ অবধি হতে পারে। তো এইটা হচ্ছে ইসচেমিক হার্ট ডিজিজ। তো শুরু হচ্ছে মাইল্ড, তারপরে হবে স্টেবল, মানে ব্যথা হচ্ছে কিন্তু কোনো প্রবলেম নেই, আনস্টেবল, ব্যথা হচ্ছে ওষুধ খেয়েও কমছে না, থার্ড হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু অনেক সময় মেনটেন করে না। পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্টই করলো হঠাৎ করে একদম মায়োকার্ডিয়াল ইনফাকশন নেই বা হার্ট অ্যাটাক নেই, আগে স্টেবল অ্যাঞ্জাইনাই ছিল না বা বুঝতে পারেননি। ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক সময় বুকে ব্যথা বোঝাও যায় না। সুতরাং
এটা কিন্তু ওভারল্যাপ হতে পারে, এরকম নয় এই সিকোয়েন্সই হবে। বেশ, তাহলে আমরা আরেকটা তথ্য যেটা জানতে চাই যে বিভিন্ন রকম রাইট নাও সোশ্যাল মিডিয়ায় ডিম নিয়ে অনেক কথা হয়। ডিম, তো ডিম কখনো রিসার্চে নাকি বলছে ডিম আমরা খেতেই পারি প্রতিদিন একটা দুটো অ্যাডাল্ট শরীরে, আবার কখনো বলছে যে ডিম থেকে কোলেস্টেরল প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে ডিম নিয়ে কিন্তু একটা কোলেস্টেরল এবং হার্ট ডিজিজ নিয়ে কিন্তু একটা বিশাল কনফিউশন কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান, কি বার্তা দিতে চান? ডিমে কোলেস্টেরল যেটা থাকে এটা কিন্তু মেনলি থাকে এগ ইয়কের মধ্যে। বাইরের যে আপনার যে খোলসটা বা ডিমের যে বাইরের যে সাদা আবরণটা, এটার মধ্যে কিন্তু মেনলি প্রোটিন থাকে। সুতরাং অনেক ক্ষেত্রেই অনেক ডাক্তার বলেন যে এই আপনার এগ ইয়ক বা কুসুমটাকে বাদ দিয়ে খান, ঠিক আছে। কিন্তু যত আমরা স্টাডি হচ্ছে বা বাড়ছে তত দেখা যাচ্ছে যে এগের ভেতর বা কুসুমের ভেতরে যে কোলেস্টেরল থাকছে তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে আপনার হার্টের খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে এটা সাহায্য করে। কারণ আমার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমি অনেক ডাক্তারবাবুকে জানি এবং আমি নিজেও ডিম বারণ করি না, এগিয়েকেও বারণ করি না, বাট ইট শুড বি ওয়ান্স ইন এ ডে। এরকম নয় এটা কনসিস্টেন্টলি এমনি 3টে 4টে করে ডিম দিনে খেতে থাকবেন, তাহলে কিন্তু বাড়তে পারে। কিন্তু ওয়ান্স ইন এ ডে যে এগিয়ক পরিমাণ আপনার কাছে পৌঁছচ্ছে তাতে কিন্তু জেনারেলি আমরা দেখি, আমি তো রেগুলার ফলো করছি আমাদের পেশেন্টকে, লিপিড প্রোফাইল ডিরেঞ্জমেন্ট আমি কিন্তু কোনোদিন দেখিনি ডেসপাইট ফুল ডিম খাওয়া সত্ত্বেও। তার সঙ্গে কিছু ওষুধ আমরা যোগ করি, অ্যান্টিলিপিড প্রোব ওষুধ থাকে, কিন্তু ডিমের যে উপকারিতা সেটা কিন্তু ওই সামান্য অপকারিতার থেকে অনেক বেশি। সুতরাং আমার মনে হয় অনেক ডাক্তারই এখন বলেন যে ডিমটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন পুরোটাই, এগ ইয়ক প্লাস এগ প্রোটিন দুটোই। বেশ, তো জয়দীপ একটা কোশ্চেন করেছে, খুবই রিলেভেন্ট কোশ্চেন বেসিক্যালি। রাইট নাও বিভিন্ন আইটি প্রফেশনালস বা যারা অফিসে কাজ করে, সারাদিন কম্পিউটারে বসে যারা বসে বসে কাজ করে, সো তাদের ক্ষেত্রে কি হার্ট ডিজিজের মানে প্রবণতা কি বেশি, বা তারা কি ধরনের মানে এটাকে আপনি কিভাবে দেখতে চান, মানে কি বার্তা দিতে চান? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে। আমি একজন ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম, একজন 30 ইয়ার্স যে রেগুলার এক্সারসাইজ করে, সকালবেলা দৌড়চ্ছে বা জিম করছে, তার ওয়েট খুব, হাইট ওয়াইজ ওয়েট একদম ঠিকঠাক, কোনো কোমরবিডিটি নেই, ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিস নেই, কোনো ফ্যামিলিতে হার্ট ডিজিজের হিস্ট্রি নেই, সেখানে কিন্তু ওই যে টাইম আপনি বসে থাকলেন সেটা আপনি আলটিমেটলি খুব প্রবলেমেটিক হবে না, ঠিক আছে। আপনার যদি অন্য সময় অন্য জায়গায় আপনি অ্যাক্টিভ থাকেন, দ্যাট টাইম ডাজেন্ট কাউন্ট। এবার কিন্তু আরেকটা ক্ষেত্র হতে পারে, একজন লোক যিনি ওই টাইমে বসে আছেন, বাকি টাইমটাও কিন্তু অ্যাক্টিভলি কোনো মুভমেন্ট নেই, পেশেন্ট ধরুন তিনি মোটা, একটু ওবেসিটির দিকে, হাইট ওয়াইজ ওয়েট অনেক বেশি, ফ্যামিলিতে একটা হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, সঙ্গে একটা ডায়াবেটিস আছে, সুগার আছে বা ব্লাড প্রেশার আছে, বা তিনি স্মোকিংও করেন সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু এই ডিজিজের এফেক্ট অনেকটা বেশি হয়ে যাবে। তো সিডেন্টারি লাইফস্টাইল ডিপেন্ডস অন দ্য পার্সন। আপনি যদি সেই টাইমটা যেখানে বসে আছেন সেই টাইমটা একটা হতে পারে যে আপনি খানিকক্ষণ বসলেন, খানিকটা অ্যাক্টিভ বসতে পারলেন, খানিকটা ঘুরে এলেন, দ্যাটস ওকে। অথবা আপনি সেটাকে কোনো জায়গায় কম্পেনসেট করলেন, আপনি এখন বসে আছেন, ওকে সকালবেলা আমি 0.5 ঘন্টা করে দৌড়চ্ছি বা বিকেলবেলা আমি 0.5 ঘন্টা করে দৌড়চ্ছি, খুব ভালো ডায়েট মেনটেন করছি, কোনো আমার অ্যাডিকশন রাখছি না, স্মোকিং করছি না, রেগুলার ডাক্তারের ফলো আপ করছি, সেক্ষেত্রে কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার। তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে এটা। তাহলে আমরা যে বলছিলাম যে হার্ট একটা মেশিন, এবং মেশিনটা কি হয় যে মেশিনটা কন্ট্রাক্ট করে, রাইট? তো তার জন্য আমাদের পেস মেকার থাকে, ন্যাচারাল পেস মেকার থাকে। তো অনেকে একটু আগে একজন ভদ্র মহিলা উনি জানতে চেয়েছেন যে কোন পরিস্থিতিতে মানে বেসিক্যালি ওনার পেস মেকার আছে। তো এই কোভিড-19 প্যান্ডামিকের টাইমে ইটস ভেরি ডিফিকাল্ট, যেটা মানুষের মধ্যে যে আবার ফলো আপ করা বা সেটা দেখা। তো তারা তো নিজেরা কিছু বুঝতে পারছে না যে তাদের কখন চেঞ্জ করা উচিত বা সময় হয়েছে। তো সেক্ষেত্রে আপনার গাইডলাইনসটা কি হবে, যে কি ধরনের পরিস্থিতি এলে যারা পেস মেকার নিয়ে আছে অবশ্যই কনসিডার করবে ডাক্তারের সাথে কনসাল্ট করার? প্রথম একটা কথা বলার দরকার, যেটা অনেকের মনের মধ্যে হয়তো হতে পারে যে পেসমেকার আছে, তাহলে আমার কিন্তু কোভিড-19 সময় প্রবলেম বেশি হতে পারে। পেসমেকার বা হার্টের ভালভ যাদের প্রতিস্থাপন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড-19 ক্ষেত্রে ডাইরেক্টলি কোনো এফেক্ট নেই। পেসমেকারের উপর ডাইরেক্টলি কোনো এফেক্ট নেই, হার্টের ভালভ যাদের প্রতিস্থাপন হয়েছে তাদেরও কোনো এফেক্ট নেই। এবার ডিপেন্ড করছে হার্টের কন্ডিশন খারাপ আছে কিনা, অনেকে পেসমেকার লাগানো আছে, হার্টের ফাংশন খারাপ, সেক্ষেত্রে একটা রেগুলার ফলো আপ আমরা রেগুলার রাখি, বিকজ নট অনলি পেসমেকার, হার্টের ফাংশনটাকে ফলো করার জন্য।
হার্টের ফাংশন ওনার যদি ভালো থাকে, তাহলে নর্মাল পেসমেকার ফলো আপ থাকে একটা, সেই পেসমেকার ফলো আপটা উনি টেলিমেডিসিন দিয়েও করাতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে, হঠাৎ করে কি করে বুঝবেন যে আপনার পেসমেকারের ব্যাটারিটা এক্সজস্ট হয়ে গেছে? খুব ইম্পর্টেন্ট কথা, একটা পেসমেকার যখন লাগানো হচ্ছে তার আগে একটা সিমটমস থাকে, তার মধ্যে মেন হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়া, হঠাৎ করে চোখে অন্ধকার দেখা, হঠাৎ করে উইকনেস ফিল হওয়া, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, উইকনেস ফিল হচ্ছে, বা উনি যেই কাজগুলো আগে করতে পারছিলেন সেটা অনায়াসে করতে পারছিলেন, এখন করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে মনে হচ্ছে যেন হার্টবিটটা বেড়ে যাচ্ছে, কোনো অ্যারিথমিয়া হচ্ছে। এগুলো যদি হয়, বা বুকে ব্যথা হচ্ছে, এগুলো যদি হয়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি একবার ডাক্তারের কাছে চেক আপ করিয়ে নেওয়া ভালো। জেনারেলি ব্যাটারি এক্সজস্টের একটা টাইম থাকে, এবং সেই অনুযায়ী একটা ফলো আপ পিরিয়ড দেওয়া থাকে, যেটা কিন্তু পুরোটাই মানে ডিজিটালি, মানে আপনার একদম লেখা থাকবে এই টাইমে আপনাকে দেখাতে হবে, এই টাইমে ব্যাটারি এক্সজস্ট হবে, তার আগে দেখাতে হবে। সেটা যদি ফলো করেন, জেনারেলি পেসমেকারে হঠাৎ করে ব্যাটারি এক্সজস্ট হওয়া বা হঠাৎ করে খারাপ হওয়ার চান্স কিন্তু খুব কম। বাহ! তো আমরা অনেক কিছু তথ্য হার্ট রিলেটেড সাধারণ তথ্য আমরা শুনলাম। এবার আমরা কোভিড প্যান্ডেমিকের সাথে হার্ট এই ব্যাপারটা একটু কানেক্ট করি। তো ঘটনা হচ্ছে যে কোভিড-19 ইনফেকশন শুধু আজকে লাং এর মধ্যেই কিন্তু নেই, সীমাবদ্ধ নেই। এটা আস্তে, আস্তে হার্ট বা অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গতেও মানে ব্রেনেও এফেক্ট ফেলছে। তো কখন আপনারা কি মেজারমেন্ট করছেন যখনই কোনো কোভিড-19 ইনফেক্টেড পিপল সিভিয়ারলি ইনজিওর্ড হয়ে হসপিটালাইজড হচ্ছে, তখন কি আপনারা হার্টটা দেখছেন এবং আপনারা কি ধরনের পরিবর্তন দেখছেন বা কি ধরনের আ জিনিস এটাকে বলছেন? হ্যাঁ, যেটা প্রথমে আপনি বললেন যে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ধারণা ছিল কোভিড-19 হচ্ছে পুরোপুরি ফুসফুসের সংক্রমণ। ফুসফুস থেকেই মেইনলি প্রবলেম হচ্ছে, ফুসফুস থেকেই পেশেন্ট ভর্তি হচ্ছে, এবং ভেন্টিলেটর রিলেটেড প্রবলেম, আদার রিলেটেড প্রবলেমের জন্য পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। যত টাইম যাচ্ছে, এটা কিন্তু প্রথম দিকেই যখন চায়নাতে ধরা পড়েছিল, চায়নাতেও একটা স্টাডিতে দেখা গেছে, নিউ ইয়র্কের স্টাডিও দেখা গেছে যে যখনই কোভিড-19 ইনফেকশন হচ্ছে, তাতে হার্ট রিলেটেড প্রবলেম জড়িত আছে প্রায় 50%। যদি স্টাডি করেন, কোভিড-19 কেসেস এর ক্ষেত্রে হার্ট রিলেটেড সিমটমস বা কার্ডিওভাস্কুলার রিলেটেড সিমটমস দেখা যাচ্ছে প্রায় 50% অফ কেসেস। এটা কিন্তু অনেক রকম হতে পারে, একটা হতে পারে যে হার্টের রিদম চেঞ্জ, একটা হতে পারে মায়োকার্ডাইটিস, হার্টের ফেলিওর, মায়োকার্ডাইটিস মানে হার্টের একদম মাংস পেশির মধ্যে ইনফেকশন চলে যাচ্ছে ডাইরেক্টলি। থার্ড হচ্ছে লাং এর জন্য অক্সিজেন কমে যাচ্ছে, তার জন্য হার্টের ডিমান্ড বাড়ছে। হার্টের ডিমান্ড যখনই বাড়বে, কিছু লোক আগে থেকেই হার্ট ইনজিওর্ড আছে, হার্টের খারাপ আছে বা ক্রনিক হার্ট ডিজিজ আছে, তারা সেই ডিমান্ড বাড়ছে আর বারবার নিতে পারছে না, সেসময় ফেলিওরে চলে যাচ্ছে। সেটা একটা ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে কোভিড-19 আমরা দেখতে পাচ্ছি যে ধমনী এবং শিরার মধ্যে হঠাৎ করে রক্ত জমাট বেড়ে যাচ্ছে। সেটা কিন্তু বডির যে কোনো জায়গায়, হার্টের ধমনীর মধ্যেও এই সিচুয়েশন দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা নতুন ধরনের এবং এটা কিন্তু আমরা স্টাডি করে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে হার্টের পেশেন্টের আগে কোনো হার্ট ডিজিজের হিস্ট্রি নেই, কোনো প্রবলেম ছিল না, বাট কোভিড এর পরে হার্ট অ্যাটাক হলো বা হার্টের ধমনীতে একটা ডিজিজ বা ব্লকেজ ধরা পড়লো। এটাও কিন্তু হচ্ছে। তো আর বলুন স্যার। হ্যাঁ, বলুন। হুম, বলুন। তো বেসিক্যালি আরেকটা কোয়েশ্চেন এসছে এই রিলেটেডই সেজন্য এড করতে চাইছি। তো হুম, শিওর। আনকানা সাহা বলছে যে ওর মায়ের সাইনাস ট্রাকিকার্ডিয়া আছে এবং রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক এসছে। তো উনি কি ধরনের মানে কি ধরনের প্রিকশন বা কি ধরনের উনি একটু সরি সামথিং রং হ্যাপেন পপ আপ ইন নো, মাই নো, দ্যাটস স্ক্রিন ওকে। হ্যাঁ, হ্যাঁ। পপ আপ ইন মাই স্ক্রিন। তো উনি যেটা বলতে চাইছেন যে উনি কি ধরনের ওই নিয়ে যদি আপনি কিছু আলোচনা করেন। এখান থেকে ট্রাকিকার্ডিয়া। মানে হ্যাঁ, সাইনাস ট্যাকিকার্ডিয়া, রাইট বান্ডেল ব্লক, এটা কিন্তু একটা ইসিজির ফাইন্ডিংস। এটা ইসিজি ফাইন্ডিংস মানে হচ্ছে আমরা এটার ক্ষেত্রে আমরা জেনারেলি বলি পেশেন্ট দেখার কথা, প্রথমে দেখতে হবে অন্য কোনো প্রবলেম আছে কিনা। আরো কিছু টেস্ট হয়, ইকো করানো বা অন্য কোনো হার্ট ডিজিজেস রিলেটেড প্রবলেম আছে কিনা, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আগে কোনো হার্ট ডিজিজ হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলিতে হার্ট ডিজিজ হিস্ট্রি আছে কিনা। মানে শুধু একটা ইসিজির ফাইন্ডিংস কিন্তু সম্বন্ধে মন্তব্য করাটা মানে ঠিক হবে বলে মনে হয় না। এবার ইসিজি ফাইন্ডিংস এ সাইনাস ট্যাকিকার্ডিয়া অনেক ক্ষেত্রে থাকতে পারে। সেটা কিন্তু মেটাবলিক কজও হতে পারে, হার্ট রিলেটেড কজও হতে পারে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অনেক ক্ষেত্রে হার্টের জন্য হয়, অনেক ক্ষেত্রে ইট ইজ এ নর্মাল ফাইন্ডিং, কিছু লোকের প্রথম দিন থেকে মানে একদম কনজেনিটালও থাকতে পারে। সুতরাং এক্ষেত্রে আমার যা মনে হয়, ওনার যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে একজন কার্ডিওলজিস্টের কাছে দেখিয়ে পুরো একবার চেক আপ করে নেওয়াটা বেটার। মানে ইসিজি ফাইন্ডিংস এর উপর
একজন পেশেন্টকে জাজ করা ঠিক না। খুব খুব ভালো তথ্য পেলাম। তো ঘটনা হচ্ছে যে অনেক কোশ্চেন আসছে আপনার এই প্রোগ্রাম থেকে। ইটস রিয়েলি গুড যে সাধারণ মানুষের মধ্যে আপনার বার্তা ছড়িয়ে পড়ছে। মানে ইটস রিয়েলি, আমারও খুব ভালো লাগছে। তো আরেকটা কোশ্চেন করি, মানে আমার নিজস্ব কিছু কোশ্চেন ছিল করোনা নিয়ে, কিন্তু আমি এই কোশ্চেন গুলো যেহেতু সাধারণ মানুষের, সেগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। তো বেসিক্যালি বলছে যে শিব শঙ্কর বলছে কোলেস্টেরলে এলডিএল বেশি থাকলে মেডিসিন খাওয়া উচিত, না কোনো এক্সারসাইজ বা ওই দিকে একটু বেশি নজর দেবে? এখন দেখানো দেখা যাচ্ছে কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল ইজ এ ব্যাড কোলেস্টেরল, এরা প্রথম জিনিস। এইচডিএল কোলেস্টেরল ইজ এ গুড কোলেস্টেরল। আমরা এখন দেখি এলডিএল আর এইচডিএল এর রেশিওটা কতটা। এবার যদি এলডিএল থাকে ধরুন 70, এইচডিএল থাকছে 35, তার মানে মোটামুটি 2 এর উপর রেশিও, সেটা খারাপ। এবার এলডিএল 70, এইচডিএল ও 65, সেই রেশিওটা কিন্তু অতটা খারাপ নয়। সুতরাং পুরো লিপিড প্রোফাইলটা জানার একটা দরকার আছে। যদি একদম খুব সরল ভাষায় বলা যায়, তাহলে এলডিএল আপনার হার্টের প্রবলেম বন্ধ করা বা যে কোনো হার্ট ডিজিজ পেশেন্টের আমরা বলি এলডিএল গোল শুড বি লেস দ্যান 70। আগে ছিল 100, এখন আমরা বলি প্রায় লেস দ্যান 70, শুড বি লেস দ্যান 70। এলডিএল যদি 70-র বেশি থাকে তাহলে অনেকগুলো কাজ হয়। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। যদি আপনার আগে থেকে হার্ট ডিজিজ না থাকে, আপনার যদি এখন একটা বাইপাস সার্জারি হয়ে গিয়ে থাকে বা স্টেন হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু শুধু লাইফস্টাইল মডিফিকেশন হবে না, তাহলে কিন্তু ওষুধ খেতে হবে সঙ্গে। এবার যদি আপনার আগে কোনো হার্ট ডিজিজ হিস্ট্রি না থাকে, শুধু এলডিএল বেড়ে আছে, হার্টের কোনো সিমটমস নেই, আদার কোমরবিডিটিস কিছু নেই, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি বললাম, এক্সারসাইজ, ডায়েটারি মডিফিকেশন, ফ্যাট কম খাওয়া, মোর গ্রিন ভেজিটেবলস খাওয়া, সেদ্ধ জিনিস বেশি খাওয়া, সর্ষের তেল ইউজ করা বা কোনো সিড অয়েল ইউজ করা, ডালডা ইউজ না করা, এগুলো এগুলো করে তারপর সঙ্গে ওয়েট রিডাকশন, এই যদি একসঙ্গে করে স্মোকিং কমানো, এগুলো সব একসঙ্গে করার পরে রিপিট দা লিপিড প্রোফাইল অ্যারাউন্ড 6 উইকস। 6 উইকস বাদে তখনও যদি বেড়ে থাকে, ইউ শুড স্টার্ট ড্রাগস অ্যান্ড ইউ শুড ফলো আপ 6 মান্থ, 1 ইয়ারলি এই লিপিড প্রোফাইলটাকে ফলো করতে হবে। এই ফলো আপ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এ সিঙ্গেল পরীক্ষা বা সিঙ্গেল পরীক্ষা আমি জানতে পারলেন এলডিএল বেশি আছে। সুতরাং ফলো আপ ইজ মোর ইম্পর্টেন্ট আফটার ইউ আর টেকিং মেজার্স। বেশ স্যার, আরেকটা কোশ্চেন আসছে, এখনই পাঠিয়েছে অলোক শ্যামলদা। উনি বেসিক্যালি উনি পিএইচডি সায়েন্টিস্ট। তো যিনি বলতে চাইছেন যে আমাদের যে কোভিড-19 প্যান্ডামিকে একটা ভয়, একটা ভীতি সাধারণ মানুষের কাছে কিন্তু বিশালভাবে ছেয়ে গেছে। মানে তো অনেক কিছু আজকে যে মিডিয়াতে যেভাবে দেখানো হয়, যেভাবে শোনানো হয়, সেইভাবে একটা ভয়। তো এটা কি কোনো হাইপার টেনশন সাধারণ মানুষের, হেলদি মানুষের ক্ষেত্রেও ইনডিউস করতে পারে? এটা কখনো ভেবে দেখেছেন যে ভয় ভীতি থেকে হাইপার টেনশন ইনডিউসড করছে হেলদি হ্যাঁ, মানুষের একদম। ক্ষেত্রে? না না, এটা কিন্তু প্রুভেন ফ্যাক্ট। যেখানে ক্ষেত্রে আপনার অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, আপনার স্ট্রেস বাড়ছে, তার সেক্ষেত্রে আপনার কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর একটা এফেক্ট পড়ে। তার মধ্যে ওয়ান অফ দ্য ম্যানিফেস্টেশন ইজ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা হাইপার টেনশন। যেটা আগে ধরুন হাইপার টেনশন ছিল না, ব্লাড প্রেশার বেশি ছিল না, তাদের ক্ষেত্রে হঠাৎ করে হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বেশির একটা সংখ্যা দেখা দিতে পারে। এটা কিন্তু অ্যাংজাইটি বা স্ট্রেসের রিলেটেড হয়। কিন্তু আমরা তো তাহলে আমি উল্টো দেখছি, আমরা যত দেখছি যে সংখ্যা বাড়ছে তত লোকের ভয় কমে যাচ্ছে। যখন সংখ্যা দ্যাটস কম গুড। ছিল লোকের ভয়টা বেশি ছিল। না, না, সংখ্যা মানে ভয় কমে যাওয়াটা আমি খুব ভালো সাইন দেখছি। কারণ ব্যাপারটা হচ্ছে যে, যে আমরা তো সবসময় রোগ নিয়েই বাঁচি, আমরা তো লড়াই করছি, আমাদের লড়াই করতে হবে। কিন্তু এত তাহলে ভেঙে পড়লে তো হবে না, রাইট? তো আমাদের প্রিভেন্টিভ মেজার নিতে হবে, আমাদের লড়াই করতে হবে, রাইট? আমাদের তো ঠিক। এগিয়ে যেতে হবে। তো দ্যাটস ভেরি গুড সাইন। তো আমরা আর ৫ মিনিটের মধ্যেই প্রোগ্রামটা শেষ করতে চাই। কারণ ডক্টরবাবু অনেক সময় নিয়ে এসেছেন। তো আমাদের ০.৫ ঘন্টা প্রায় হয়েও গেল। তো আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে চাই, কিছুটা রিসার্চ ঘেঁষা। তো আমি সেটা একটু বলি। তো ঘটনা হচ্ছে যে, আম ১ সেকেন্ড। আমি কোয়েশ্চেনটা তৈরি করে রেখেছি ডাক্তারবাবুর কাছ থেকে আলোচনা করার জন্য। খুব ভালো কোয়েশ্চেন বেসিক্যালি। তো আমাদের আমাদের যে এই যে COVID-19 ইনফেকশন যেটা ঘটে শরীরে, তো বেসিক্যালি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা লাং, এদের যে বিভিন্ন ACE2 লাইক অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর থাকে। সো তার সঙ্গে বাইন্ড করে রিসেপ্টরটা ভাইরাসটা আমাদের শরীরে যায়, সেখানে গিয়ে শরীরের মধ্যে আমাদের শরীরের মেকানিজম কাজে লাগিয়ে বংশবিদ্যার করে, ইনফেকশন করে, এক অর্গান থেকে আর এক অর্গানে ছড়ায়। তো ঘটনা হচ্ছে যে ACE2 রিসেপ্টরটা শরীরের বিভিন্ন অঙ্গেও থাকে, আদার অঙ্গে যেমন এপিথেলিয়াল সেল লাইক ইনসেস্টিয়ানি থাকে, বা হার্টের কার্ডিওমায়োসাইটেও থাকে।
রাইট? তো হার্ট বেসিক্যালি কার্ডিওমায়োসাইট, তো আমি সাধারণ উদ্দেশ্যে বলি যে এটা একটা সেল, যেগুলো আমাদের যে মাংস পিণ্ডরা হার্ট দেখা হয় সেটা তো অনেক সেল নিয়ে গঠিত, রাইট? সেটা একটা ইউনিট হচ্ছে কার্ডিওমায়োসাইট। তো ঘটনা হচ্ছে তার রিসেপ্টরও ACE2। তাহলে ঘটনা হচ্ছে যে একটা রিসেন্টলি রিসার্চ যেটা ইস্ট অ্যাঞ্জেলিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ করেছে, বেসিক্যালি একটা মেটা অ্যানালাইসিস করেছে, যেখানে দেখেছে যে 28,000 পেশেন্টের মধ্যে যারা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন নিয়েছে এবং তাদের ক্ষেত্রে যারা সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এবং হসপিটালাইজ ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিভারিটি অনেক কমেছে এবং তাদের নাম্বার অফ ডেথ রেট সেটাও কমেছে। মানে বলতে চাইছে যে টু টাইপসের, মানে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস অ্যান্ড অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স, এই দুটো ইউজ করে কিন্তু খুব ভালো ফল সেই রিসার্চ স্টাডি, মানে মেটা অ্যানালাইসিস, মানে যেটা প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে বিভিন্ন সেন্টার থেকে অ্যানালাইসিস করে পেয়েছে। তো সেই ব্যাপারে আপনারা কি কখনো ভেবে দেখেছেন বা আপনারা এটা কি কোনো রিয়েলাইজ করেছেন আপনাদের প্র্যাকটিসে? আপনি যখন বললেন এটা খুব মজার কথা বলি। এটা যখন শুরু হয়েছিল কোভিড-19, তখন আমাদের একদম প্রথম দিকে যে কার্ডিওলজিস্ট বা আমাদের মধ্যে যেটা একটা দুবিধা দেখা দিয়েছিল, কিছু রিপোর্ট দেখাচ্ছিল যে এই যে ACE ইনহিবিটর যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে নাকি কোভিড-19 ইনফেকশন আরো খারাপ দিকে যেতে পারে, তাদের ইনফেকশন চান্স হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা কিন্তু প্রথম দিকে রিসার্চ, এটা খুব কম পেশেন্ট নিয়ে করেছিল, প্রথম দিকে বার করেছিল এবং এটা সেটা নিয়ে রিসেন্ট আপডেট, তারপর এটা আমি হ্যাঁ যেটা হ্যাঁ বললাম একদম এটা একদম রিসেন্ট, একদম একদম রিসেন্ট। হ্যাঁ একদম একদম আমি যেটা বলছি সেটাতেই যাচ্ছি আস্তে আস্তে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি যেটা বললেন, ACE2, এই যে রিসেপ্টরটা, এটা আপনার মেন থাকে লাঙের এপিথেলিয়াল সেল। কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটা মনে হচ্ছে হার্ট, ধমনির সেল বা ধমনির যে সেল কোষগুলো থাকে, কোষগুলো তার মধ্যে, আর একটা হচ্ছে ইন্টেস্টাইন। এই তিনটের হচ্ছে মেনলি এই রিসেপ্টর গুলো থাকে। সুতরাং কোভিড-19 এর এফেক্টটাও কিন্তু আমরা এভাবেই দেখতে পাচ্ছি, প্রথমে লাং, তার সঙ্গে হার্ট, কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টাইন। ঠিক আছে, এবার যখন আমরা ACE2 ইনহিবিটর খাচ্ছি, এটা কিন্তু অনেক প্রথম প্রথম যে থিওরিটা বেরিয়েছিল যে এসি ইনহিবিটর খেলে হচ্ছে, যেহেতু কিছু জায়গায় আপনার এই যে এনজাইমটাকে ব্লক করে রেখে দেওয়া হচ্ছে, বডির চেষ্টা কি হবে এনজাইমটাকে আরো বাড়ানোর অন্য জায়গায়। সুতরাং পেরিফেরাল এসি এনজাইম যেগুলো রিসেপ্টর, সেগুলো বেড়ে যাবে। প্রথম থিওরিতে বলেছিল যেহেতু রিসেপ্টর বেড়ে যাচ্ছে সুতরাং ইনফেকশনের চান্স তাদের বেড়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি আপনি যেটা বললেন, ক্রমশ বাকি যে রিসার্চ গুলো আসছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ACE2 ইনহিবিটর খাচ্ছেন বা এই রিসেপ্টর ব্লকার খাচ্ছেন, সেটা লোসাটান হতে পারে বা টেলমিসাটান হতে পারে বা কার্ডেস টাইপের কার্ডে এনারেপ্রিল বা এই টাইপের ওষুধ খেতে পারে, এই ওষুধগুলো খেলে দেখা যাচ্ছে যে এফেক্ট অফ কোভিড-19 কমে যাচ্ছে বা হাইপার টেনশনের চান্স এইসব পেশেন্টদের কিন্তু অনেক বেশি হয়। কোভিড-19 ইনফেক্টেড পেশেন্টের, এদের ক্ষেত্রে হাইপার টেনশন বেটার কন্ট্রোল থাকছে। হাইপার টেনশন যখন বেটার কন্ট্রোল থাকছে, হার্টের উপর চাপ কম হচ্ছে। এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ওয়েতে আলটিমেটলি কোভিড-19 এর সিরিয়াসনেসকে কমিয়ে দেওয়ার কথা। এবার যদি বলেন যাদের ব্লাড প্রেশার নেই তারাও কি এসি ইনহিবিটর খেতে শুরু করবে, এটা কিন্তু এখনো পর্যন্ত রিসার্চে দেখায়নি। ব্লাড প্রেশার নেই অথচ আপনি এসি ইনহিবিটর খেয়ে এটার কোনো প্রবলেম হচ্ছে বা আপনার কোভিড-19 রিস্কটা কমে যাচ্ছে, এরকম কিন্তু নয়। কিন্তু যারা ব্লাড প্রেশারের এই ওষুধটা খাচ্ছেন অলরেডি, এনআরএফপি বা এগুলো খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউ রাখলে বরং কোভিড-19 সিভিয়ারিটি অফ কোভিড-19 কমে যাওয়ার চান্স অনেক বেশি, যেটা আপনার স্টাডিতে দেখিয়েছে এবং এটা আমরা কিন্তু মানছি। সেই জন্য যারা ব্লাড প্রেশারের জন্য এনালেপিল বা লোসাটান টাইপ বা টেলমিসাটান টাইপের কোনো ওষুধ খাচ্ছেন, উই আর অ্যাডভাইসিং টু কন্টিনিউ দ্য মেডিকেশন, ডোন্ট স্টপ দ্যাট মেডিকেশন। হ্যাঁ, কোনো ডাক্তারবাবুর সাথে পরামর্শ না করে কোনো ওষুধ যেমন নেবেনও না একদম তেমনি একদম খাবেনও না। এটা সাধারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো ঘটনা হচ্ছে যে এটা একটা ভালো দিক আমরা জানতে পারলাম যে উনিও এগ্রি করলেন। তাহলে রিসার্চ স্টাডিটা বেসিক্যালি সময়ের রেসপেক্টে রিসার্চ স্টাডি হয়, সেই রেসপেক্টে আমরা অনেক কিছু ডিরেকশন খুঁজে পাই। তো আরেকটা খুব সাধারণ কোশ্চেন আমাকে দুজন বারবার রিকোয়েস্ট করছে যে স্যার আমার এই কোভিড-19 কোশ্চেনটা অবশ্যই করুন। খুব সিম্পল কোশ্চেন করেছেন অলদো, মানে এত সিম্পল কোশ্চেন। তো ঘটনা হচ্ছে যে যার শরীরে কোনো রোগ নেই তাদের কোভিড-19 কতটা প্রভাব ফেলতে পারে? মানে বেসিক্যালি হেলথি, ওয়ান কাইন্ড অফ যারা হেলথি তাদের ক্ষেত্রেও। তো কোভিড-19 তো কোনো হেলথি নন হেলথি এরকম করে আসে না, ইনফেকশনটা সবার ক্ষেত্রেই আসে।
তো সেই রেসপেক্টে ডাক্তারবাবু, আপনি কোভিড-19 এর যেহেতু কোভিড-19 নিয়ে শেষের দিকে আমরা আলোচনা করছি, আপনি একটা জেনারেল অ্যাওয়ারনেস মূলক কথা সাধারণ মানুষকে বলুন যে কিভাবে কোভিড-19 প্যান্ডামিকটাকে দেখা উচিত এবং কিভাবে প্রোটেকশন নেওয়া উচিত, এবং সাধারণ মানুষ যেন কতটা মানসিকভাবে শক্ত থাকা উচিত যাতে করে আমরা এই প্যান্ডামিকটাকে প্রতিরোধ গড়ে তুলতে পারি। তাই আপনার মুখ থেকে এই বার্তাটা আমরা শুনতে চাই। কোভিড-19 সম্বন্ধে আমার যা ধারণা, আমি যদি পার্সোনাল কিছু যদি বলেন, তাহলে আমার ধারণা হচ্ছে জানুন, সঠিক তথ্য জানুন, এবং এই যে নিউজ পেপার বা ফেসবুক বা সোশ্যাল মার্কেটিং এ যে তথ্যগুলো বিকৃত বা বেশি তথ্য প্ররোচনা করা হচ্ছে এবং খারাপ ব্যাপার জিনিসগুলো বেশি দেখানো হচ্ছে, সেগুলো একটু আপনাকে বলতে পারেন যে ফিল্টার করে নিতে হবে। প্রথম কথা, আমি উনি যেটা কোশ্চেনটা করলেন যে একটা হেলদি মানুষ, তার কোভিড-19 ইনফেকশন হলো, তার এফেক্ট কতদূর। তিনি যদি আগে কোনো ওষুধ না খেয়ে থাকে, তার আগে কোনো কার্ডিয়াক ইনজুরি নেই, এবং সত্যি সত্যিই নেই, মানে অনেকে আছে যারা কার্ডিয়াক প্রবলেম আছে বা জানেন না, সেটা কোভিড-19 এর পরে আনমাস্কড হয়ে যায়, সেটা কিন্তু আলাদা ব্যাপার। আমি থিওরিটিক্যালি ধরে নিচ্ছি যে উনি কার্ডিয়াক কোনো প্রবলেম নেই, সেটা টেস্ট করে না করে, বা কার্ডিয়াক কোনো প্রবলেম নেই, অন্য কোনো প্রবলেম নেই, সুগার নেই, ব্লাড প্রেশার নেই, হাইপার টেনশন নেই, ব্লাড প্রেশার বেশি নয়, ওবেস নন বা বেশি ওয়েট নয়, আপনার কোনো ইমিউনো কম্প্রোমাইজ সিচুয়েশন নেই, মানে ক্যান্সার নেই, কিডনি ডিজিজ নেই, এগুলো সব যদি নেই হয়, তাহলে ইনফেকশনের চান্স কিন্তু আপনার সেম, যেটা উনি বললেন সবার ক্ষেত্রে ইনফেকশন হতে পারে। সেটা কিন্তু অনলি যেটা করে আপনি বাঁচতে পারেন সেটা হচ্ছে প্রিভেনশন। 2 মিটার দূরে থাকুন, মাস্ক পরে থাকুন, হাঁচুন কাশুন এরকম কোনো রোগীর থেকে দূরে থাকুন, হঠাৎ করে বাইরে বেরিয়ে যে একটা জমায়েত হচ্ছে তার মধ্যে না যান। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে সমান। হার্টের ডিজিজ আছে যার ক্ষেত্রে তারও তাই, হার্টের ডিজিজ যার নেই তার ক্ষেত্রেও তাই। এবার ইনফেকশনটা হওয়ার পরে যদি আপনি হেলদি থাকেন, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো আছে এবং আপনার কোনো ডিজিজ নেই বা কোমোবিডিটি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার হসপিটাল অ্যাডমিশনের চান্স পায় নীল, খুব রেয়ার, খুব রেয়ার। এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, এই জন্যই ভয়টা চলে গেছে। বেশিরভাগ লোক দেখতে পাচ্ছে যে মাইল্ড ডিজিজ হচ্ছে, হঠাৎ করে গন্ধ চলে গেল, টেস্ট চলে গেল, একটু মাইলাইজ হলো বা উইকনেস হলো, আমি জানতে পারলাম পজিটিভ। 7-8 যেরকম বললেন আমাকে, আমাদের যে স্টেট বা সেন্টার থেকে যেরকম বলা হচ্ছে, একটা 17 দিন আইসোলেশন পিরিয়ডে থাকলেন, 21 দিনের মাথায় আপনি মোটামুটি আবার সমাজের সঙ্গে মিশতে পারলেন। এই টাইমটার মধ্যে কিন্তু খারাপ হওয়ার চান্স ধরে নিতে পারেন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সের মতো। আপনি রাস্তায় বেরিয়ে একটা ট্রাকে এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেবে যে চান্স, এক্ষেত্রেও প্রায় তাই। লেস দেন 1%, 2% ক্ষেত্রে এটা প্রবলেম হবে। সুতরাং প্রথম কথা হচ্ছে ভয় পাবেন না। এরকম নয় যে ভয় পাবেন না বলে আপনি ইনহিবিশনটা ছেড়ে দিলেন, জমায়েতে চলে গেলেন, মাস্ক খুলে ঘুরে বেড়ালেন, সেটা নয়। সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না, খুব ইম্পর্টেন্ট। সতর্ক থাকাটা ইম্পর্টেন্ট, ভয় না পাওয়াটা ইম্পর্টেন্ট, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এখন কোভিড-19 এর জন্য ভয় লোকে করছে, যেটা আগে আমরা কোনোদিন করাতে পারিনি, ডাক্তাররা বলে বলে করাতে পারিনি। এখন কোভিড-19 এর জন্য আপনি ভেবে দেখেন যদি, তাহলে অনেক সিস্টেমিক ইনফেকশন কমে গেছে, টিবি কমে যাচ্ছে, নর্মাল যে বাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন যেগুলো আমরা এখন দেখতে পেতাম আগে, সেগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে। আমি মনে করি এগুলো হচ্ছে ভালো এফেক্ট, মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বাড়ছে। এটা এক্স্যাক্টলি। যদি বাড়ে এবং কোভিড-19, তাহলে কিন্তু আমাদের সত্যি সত্যি একটা খারাপের সঙ্গে সঙ্গে ভালো এফেক্ট দিয়ে যাবে। বেশ। তাহলে আমরা যেটা শুনলাম, জানলাম, অনেক কিছু শুনলাম, জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু। আপনি অনেক কিছু বার্তা সাধারণ মানুষকে দিয়ে দিলেন। তাদের অনেক কোয়েশ্চেন, তাদের জমে থাকা কোয়েশ্চেন অনেক সমাধান করলেন। তো ঘটনা যে কথাটা বলতে চাই যে আমরা একদম শেষের মুখে আমরা শেষ করতে চলেছি যে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম, এটা আমি অ্যাজ এ গবেষক বিজ্ঞানী হয়ে এটা তৈরি করছি সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা, অথেন্টিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই, এবং এটাই আমার মিশন এন্ড ভিশন। এবং আপনাদের আজ সাথে পেয়ে আপনাদের প্রায় 60,000 মানুষ আজকে এই নিউক্লিয়ার হেলথ বাংলা প্ল্যাটফর্মে আপনারা এসছেন, আপনাদের বিভিন্ন ভাবে আমাদের সাথে থাকেন, এর জন্য আমরা খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আপনারা নিউক্লিয়ার হেলথ বাংলা দেখুন, পড়ুন, আগামী দিনে আরো নতুন নতুন সতর্কতামূলক ক্যাম্পেইন আমরা করব। এবং আজকে আপনাদের নিউক্লিয়ার হেলথের পক্ষ থেকে এবং আমাদের নিউক্লিয়ার হেলথ ফ্যামিলির সমস্ত মানুষ যারা আমাদের নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আছে, এই 60,000 মানুষের পক্ষ থেকে ডক্টরবাবুকে ধন্যবাদ জানাই যে আপনার অমূল্য বক্তব্য রাখার জন্য। এবং আমরা রিয়েলি গ্রেটফুল, আমরা এনরিচ হলাম আপনার অনেক তথ্য যেগুলো আমাদের সাধারণ মানুষের জানা ছিল না, সেগুলো আমরা জানলাম। তাই আবার আমরা আসবো ভবিষ্যতে, আবার আপনাকে হয়তো আমরা
ইনভাইট করব আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য, কারণ আপনি এত সুন্দর বলেছেন যেটা সাধারণ মানুষের কাছে কিন্তু বুকের মানে হৃদয়ের থেকে যাবে। তাই সকলে ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। আমরা প্রোগ্রামটা এবার শেষ করতে চলেছি। ভালো থাকবেন ডাক্তারবাবু, নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ অনেক এগেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।